नमस्कार त्रिपुरा নিউজ 8 পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিনা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শ্রী শ্রী শান্তিকালী আশ্রম দ্বারা পরিচালিত শ্রীমা মনমোহিনী ও মহাদেব মন্দিরে শুভ দ্বারোদ্ঘাটন করেন দেবকী নন্দন ঠাকুরজি মহারাজ। তাছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি। उन लोगों से और कर भी हो तो सावधान रहना, क्योंकि कन्हैया उनको तो मारते ही हैं जो सामने हैं, उनको भी मारते हैं जो छिप के बैठे हुए हैं। मेरे कन्हैया से कोई बच नहीं सकता, चाहे छुपा हुआ हो चाहे सामने हो। तो बताइए भगवान श्री कृष्ण ने महाभारत के युद्ध में अर्जुन से क्यों कहा, अर्जुन खड़े हो और इन विधर्मियों का वध करो। अर्जुन ने कहा ये सब मेरे, आपको भी आजकल टीवी चैनलों पर मिलते होंगे ये कहते हुए, हम तो भाईचारा निभाने वाले लोग हैं, ये लड़ने भिड़ने की बातें क्यों होती हैं? हम तो भाईचारा निभाते हैं। अच्छा एक बात बताइए, पाकिस्तान में हिंदुओं के साथ भाईचारा निभाया गया क्या? जवाब आप ही को देना, मैं तो प्रश्न कर रहा हूं, ये मत कहना देवकी नंदन बोल के चला गया। मैं तो सच्चाई बता रहा हूं, जवाब आप दे दीजिए, सच्चाई आपको पता चलेगी। बताइए पाकिस्तान में भाईचारा निभा क्या? जोर से बोलो। बांग्लादेश में भाईचारा निभा क्या? अफगानिस्तान में भाईचारा निभा क्या? अरे छोड़िए छोड़िए, कश्मीर में भाईचारा निभा क्या? जोर से बोलो, नहीं तो मैंने कोई ऐसी बात नहीं कि अभी उठ के चला जाऊंगा। सच बोलो, झूठ मत बोलो, मेरे सामने सच बोलो। अगर मैं गलत बोल रहा हूं तो उंगली उठाओ कि आप गलत बोल रहे हो। कश्मीर में हमको एक बात बताइए। ভারতের ছাত্র ফেডারেশনের 21তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মেলার মাঠ অফিস কার্যালয়ে। আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশনে 21তম ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে ছাত্রযুব ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত করছি। আমাদের সংগঠন তার 21তম রাজ্য সম্মেলন আগামী 30 এবং 31 মে কৈলাসহরে অনুষ্ঠিত করবে। এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের সংগঠনকে আরও ব্যক্ত করার জন্য এবং বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে সামগ্রিকভাবে আমাদের দেশ এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আমাদের সংগঠনকে আরও প্রধান করার প্রশ্নে আমরা কিভাবে ভূমিকা পালন করতে পারি, কিভাবে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নতুনভাবে সংগঠনকে ছড়িয়ে দিতে পারি, তার জন্য পরিকল্পনা নেওয়া হবে। এই সম্মেলনের বার্তা দিয়েই আমরা প্রতিনিয়তই রক্তদান করে চলছি। আমাদের কমরেডরা বিভিন্ন হাসপাতালে রক্ত দিতে হচ্ছে, তার মধ্যেও আমরা মনে করেছি যে এই রক্তদান শিবির আমাদের সংগঠনের রাজ্য সম্মেলন উপলক্ষে করা অত্যন্ত জরুরি এবং তার জন্যই আজকে জরুরি ভিত্তিতে রক্তদান শিবির করা শুরু হয়েছে। বিচার মঞ্চের নাম দিয়ে অমরপুর স্কুলে অসভ্য ব্যবহার করছে এক শিক্ষক। তারই প্রতিবাদে আজ এনএসইউআই এর পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় শিক্ষা দপ্তরে। বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পেলাম যে অমরপুর গার্লস সেকেন্ডারি স্কুল একজন শিক্ষক সরনেম বণিক, উনি ওনার বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্যপদ ব্যবহার করে নানারকমভাবে নানারকম ফায়দা লুটার চেষ্টা করছে। উনি ওনার বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্যপদের নাম দিয়ে ওখানকার প্রিন্সিপালকে ধমকাচ্ছেন এবং ওনার ট্রান্সফার বারবার আটকাচ্ছেন। উনি একজন শিক্ষক হয়ে ছাত্রীদের কুপ্রস্তাব দেন এবং প্রচুর ছাত্রীর আমার নামে অভিযোগ।
এবং সারপ্রাইজিং বিষয় যে উনি এখনও ওই গার্লস স্কুলের ভিতরেই রয়ে গেছেন। ওনার নামে নানা অভিযোগ, নানা গার্জেন থেকে অভিযোগ করে এসেছে, কিন্তু তবু ওখানে প্রিন্সিপাল কোনো অ্যাকশন নিতে পারে না, কারণ উনি ওনার বিবেকানন্দ বিচার মঞ্চের নাম দিয়ে নিজের প্রভাব জারি করে গেছে। উনি বলে খুব বড় নেতা। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কারণ উনি শিক্ষার প্রতি এখন সামলাচ্ছেন, যে বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে বুঝি মানে শিক্ষার্থীদের সঙ্গে যা ইচ্ছাটা ব্যবহার করা যায়? বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি স্কুলে ড্রিঙ্ক বা মদ খেয়ে আসা যায়? বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি ছাত্রীদের সঙ্গে 2022 সালে STGT কোয়ালিফাইড ছাত্রছাত্রীরা পুনরায় আজ শিক্ষা দপ্তরের অধিদপ্তরের নিকট ডেপুটেশন প্রদান করতে আসেন। আমি STGT 2022 ক্যান্ডিডেট। আমাদের কেসটা হাইকোর্টের 2022 শেষ, বাট গভর্নমেন্ট SLP করেছে সুপ্রিম কোর্টে। এখন সুপ্রিম কোর্টও আমাদের কেসটা মেবি শেষ হয়ে যেত, কিন্তু ফার্মাসিস্ট কেসের সাথে এটা জড়িত করা হয়েছে, যার কারণে আমাদের কেসটা আরও লেট হচ্ছে। তো আমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা ওভাররিচ হয়ে গেছে। এবার 2025-এর টেট পরীক্ষায় ওরা বসতে পারেনি, মানে ওরা আর কোনো এক্সামই দিতে পারবে না, চাকরি তো দূরে থাকতো। STGT শেষ ভরসা। তার জন্য CM স্যারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কাইন্ডলি প্লিজ আমাদের যারা আছি সবাই, সব ক্যান্ডিডেটকে যেন একসাথে নিয়োগ করা হয় মানবিক দৃষ্টিভঙ্গি দিক দিয়ে। আরেকটা কথা হলো, আমাদের ST 230 পোস্টের মধ্যে আমাদের STদের পোস্ট হলো 172 থেকে আমাদের STর পোস্ট একটাও যেন না কমে, কারণ নোটিফিকেশনে আমরা 172 দেখে আমরা এক্সাম দিয়েছিলাম, যার জন্য আমরা অনুরোধ রাখছি যে ST পোস্ট যেমন একটাও যদি না কমে। ST পোস্ট যদি কমে তাহলে কিন্তু নেক্সট অনেক কিছু মানে আমরা নেক্সট স্টেপ নিতে পারি যদি ST পোস্ট কমে। URA পোস্ট কম বলে যেহেতু কেস হয়েছে, ST পোস্ট যদি একটাও কমে তাহলে আমরা ST ক্যান্ডিডেটরা আবার কেস করব। আমরা প্রতিনিয়ত 2-3 বছর ধরে STGT বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর নিকট এবং আমাদের শিক্ষকদের নিকট বারে বারে আমরা দেখে যাচ্ছি। 2022 সালের সেপ্টেম্বর মাসে আমরা STGT পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এখনও অবধি রেজাল্ট পাবলিশ করেনি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। আজকে 3 বছর হয়ে আসছে, STGT কেন এখনও আটকে রাখা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, সেটা আমরা এখনও জানানি। আজকে যেই জন্য আমরা সবাই এখানে মিলিত হয়েছি। আমরা আগতরা আশেপাশে কিছু কয়েকজন ক্যান্ডিডেট, STGT কয়েকজন ক্যান্ডিডেট ডাইরেক্টরের সাথে মিলিত ওনার কাছে ডেপুটি সাবমিট করার জন্য যাতে অতি সত্ত্বর রেজাল্ট পাবলিশ করে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট কোয়ালিফাইড করছে সবাইজন শিক্ষক পদে নিয়োগ করে তাও পোস্ট ইনক্রিজ করে। আমরা দেখতে পাচ্ছি আজকে মানিক শাহ উনি আমাদের CM এবং আমাদের দপ্তরের শিক্ষামন্ত্রীও বটে। তো স্যার সমস্ত দপ্তরের যত নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করছে, কিন্তু STGT কাজে নিয়োগ প্রক্রিয়াগুলো এখনও সম্পন্ন করছে না। তো আমরা বুঝতে পারছি না কেন নিয়োগ প্রক্রিয়া আজ অবধি আটকে রাখা হয়েছে। আপনারা দ্বারা মিডিয়া দ্বারা জানতে পারলাম যে আমরা সুপ্রিম কোর্টে কেসটা করেছে গভর্নমেন্ট SLP আকারে। তারপর আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে এই খবর STGT প্রসেসটা কেসটা শেষ হয়ে যেত, কিন্তু 2012 সালে মানে প্রিভিয়াস একটা কেস আমরা কেসের সাথে অ্যাড করে দিয়েছে, যার জন্য প্রসেসটা অনেক লেংদি, একদম অনেকটা লেংদি হয়ে গেছে। তো আমরা বুঝতে পারছি না কেন STGT বিষয়টা নিয়োগ প্রক্রিয়াটা এইভাবে আটকে রাখা হয়েছে। আপনারা ভালো করে জানেন 9ম এবং 10ম শ্রেণীর যে শিক্ষক নিয়োগ, সেই নিয়োগ নাই বলতে চলে গত 6 বছর একদম নগণ্য মাত্রায় নিয়োগ হয়েছে। আজকে সেই জায়গায় যদি শিক্ষক নিয়োগ এমভাবে থমে থাকে তাহলে আপনার শিক্ষা ব্যবস্থা কী করে সুচারুভাবে চলবে? আপনার এই STGT নিয়োগ প্রক্রিয়া যেহেতু সম্পন্ন হয়নি, যেহেতু কেস আছে, তার জন্য STGT নতুন এক্সাম, STPGT নতুন এক্সাম সব আটকে আছে, কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না। আজকে মহাকরণে শিক্ষা দপ্তরের সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রেবেল হেমেন্দ্র কুমার, অধিকর্তা অনিমেষ দেববর্মা ও অতিরিক্ত অধিকর্তা রাজেশ ভট্টাচার্য। शूट करते थे मैक्सिमम। अब इस साल वो 4 कॉलेजेस में अप्लाई की क्लासेज भी स्टार्ट करेंगे। अम्बासा में हम लोग जो वेबसाइट है उस पे सारे लिंक्स वगैरह दिए गए हैं, तो वहाँ से आप लोग एक्सेस कर सकते हैं। जो भी सभी का नमस्कार, गुड आफ्टरनून। आज today we have invited all the media houses to brief on very important point जो कि है
स्कूल और कॉलेजेस में अभी जो एडमिशन प्रोसेस चल रहा है, इसके बारे में सभी लोगों को मैं जानकारी देना चाहूँगा कि हर साल हमारे जितने भी सारे गवर्नमेंट डिग्री कॉलेजेस में एडमिशन होते हैं और हर साल ये प्रोसेस ऑफलाइन प्रोसेस होता है। इस बार हम लोग एडमिशन प्रोसेस को ऑफलाइन से ऑनलाइन हम लोगों ने स्टार्ट किया है और इसके लिए एक सेपरेट पोर्टल समर्थ पोर्टल है। तो समर्थ पोर्टल का यूज़ करके हम लोग जितने भी सारे कॉलेजेस में एडमिशन प्रोसेस है उसको ऑलरेडी हम लोगों ने स्टार्ट कर चुके हैं और आज के बाद से कोई भी मैनुअल एडमिशन नहीं होगा और जो भी मैनुअल एडमिशन फॉर्म के थ्रू एडमिशन्स इसके पहले होते आ रहे थे वो ऑलमोस्ट बंद है। और ये जो ऑफलाइन से ऑनलाइन की शिफ्टिंग हम लोग कर रहे हैं, ये मिनिस्ट्री ऑफ एजुकेशन गवर्नमेंट ऑफ इंडिया और त्रिपुरा यूनिवर्सिटी जो हमारे स्टेट में सेंट्रल यूनिवर्सिटी है उसके डायरेक्टिव्स के अनुसार ही हम लोग कर रहे हैं। पूरे भारतवर्ष में ज़्यादातर स्टेट्स में जो एडमिशन का प्रोसेस है वो ऑनलाइन अभी शिफ्ट कर रहे हैं सारे स्टेट। तो जो समर्थ पोर्टल के थ्रू ऑनलाइन एडमिशन का जो प्रोसेस है by all the states they are following, and also the central government funded colleges and university they are also using the same platform. So ये हमारे स्टेट के लिए बहुत बड़ी बात है कि हम लोग जो एडमिशन प्रोसेस के टाइम पे बहुत सारी प्रॉब्लम्स होती थी, कॉम्प्लिकेशंस आते थे, तो हम लोग ऑफलाइन मोड से ऑनलाइन मोड में हम लोगों ने स्विच किया है। इसके अलावा आप सभी लोगों को पता है कि ऑलरेडी एडमिशन के लिए नोटिफिकेशन डिपार्टमेंट की तरफ से ऑलरेडी हम लोग निकाल चुके हैं। 23 में से ये पोर्टल ओपन है और हर साल हमारे स्टेट में अराउंड 20 से 22 हज़ार एडमिशन हम लोग कॉलेजेस में करते हैं। जितने भी सारे हमारे बच्चे जो स्टेट बोर्ड से और CBSE बोर्ड से आते हैं हमारे स्टेट में अराउंड मोटा मोटी 20 से 22 हज़ार के बीच में नंबर रहता है। तो ये ऑनलाइन एप्लीकेशन हम लोगों ने ऑलरेडी 23 में से स्टार्ट हम लोग कर चुके हैं। ये फर्स्ट राउंड है और फर्स्ट राउंड 30 मई को ख़त्म होगा। देन उसके बाद में मेरिट लिस्ट वगैरह हम लोग तो थैंक यू सर। আপনারা সবাই জানেন যে আমাদের TPSC এর মাধ্যমে টিচার্স বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের প্রসেস চলছে। 201 পোস্ট আর বিং ফিল্ড আপ দ্য প্রসেস। ইন অ্যাডিশন 13 জন প্রিন্সিপাল পোস্টে রিক্রুট করার প্রসেসও চলছে TPSC। তাছাড়া আরও 3টা প্রিন্সিপালের পোস্ট আমরা ফিনান্স থেকে কনফারেন্স পেয়েছি, তার জন্য উই হ্যাভ সেন্ড দিস টু দ্য ক্যাবিনেট। ক্যাবিনেট যদি এর মধ্যে ক্লিয়ারেন্স দিয়ে দেয় 13 জন প্লাস আরও 3 জন একসঙ্গে যাতে আমরা করতে পারবো বলে আশা। পাশাপাশি another 200 posts which have been conquered by Finance Department for the post of Assistant Professor. এটা আমাদের পাইপলাইনে আছে। These also we will be sending to Cabinet for conference to be filled up. These are new developments in the pipelines যেগুলোর উপরে আমরা কাজ করছি এবং আশা রাখবো যে এটা প্রসেস কমপ্লিট হলে আমাদের যে whatever shortfall we are having in terms of teaching faculties আমাদের ডিগ্রি কলেজেসগুলোতে we will be able to fulfill এবং the situation will improve to a great extent. For opening of these 3 new colleges as Sir has talked about, একটার জন্য কোনো ধরনের রিপেয়ার এন্ড মেইনটেনেন্স লাগে না GBC কাকরাবনের জন্য, কারণ এখানে অলরেডি one building is been identified which is the old building of Diet Kakrabon. এটা already recently was maintained and repaired. যেখানে PPP মডেলের একটা কলেজ খোলার কথা ছিল, তো তার জন্য আগেই কাজটা হয়ে গেছে। সো এখন কাজ চলছে আমবাসা ওল্ড ডিএমস অফিস বিল্ডিং, এখানে रिपेयर एंड मेंटेनेंस का काम चलছে। वी हैव विजिटेड आरडी डिपार्टमेंट इज डूइंग कि इस साल हम लोगों ने 3 नए कॉलेजेस ओपन करे हैं।
গতকাল রাতে বিশালগড় থানাধীন অফিসটিরার নতুন পল্লী এলাকায় LIC এজেন্ট তাপস দেবনাথের বাড়িতে চোরের থাবা। কালকে আমার আয়া দেখি চুরি টুরি করে নিয়ে গেছে গা, মাছ তো এদিকে মায়ের দাঁড়ালো অস্ত্র দিয়ে ভয় দেখাইছে। তারপরে এই ঠাকুর ঘর তো ঠাকুর অলঙ্কারটি নিছে, এরপরে এর বাবু অফিস ঘর থেকে ৭৫,০০০ টাকা লয়ে গেছে, আর এদিকে আমার যা স্বর্ণ টর্ণ আছে সব লয়ে গেছে। কই গেছেন কালকে? হ্যাঁ, কালকে আমার দেওয়ার বাড়িতে কালী পূজা ছিল। কোন জায়গা ধরে এটা? এটা উত্তর বজপুর। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড LIC করে। কত টাকা ছিল? ৭৫,০০০ টাকা কালেকশনের টাকা। আর আদার্স কিছু নিছে? আর কিছু আদার্স কিছু আমার স্বর্ণের জিনিসটি আর কিছু রূপা টুপা ছিল। কয়টা নাগাদ আইসে টের পাইছেন আপনারা? আমরা টের পাইছি, আমরা ফোন গেছে 10টা 10:30 বাজে, তার সঙ্গে সঙ্গে আমরা আয়া পড়ছি। আপনার বাড়িতে কে আছিল? বাড়িতে আমার বুড়া মা ছিল, মা চুরি করে গেছে পরে, এবার বাইরে তার লক লাগিয়ে দিয়ে গেছে পরে, মা পরে যে ডরে পরে চিল্লাচিল্লি করছে, মানুষ আইছে। তাইতে কি জানতে পাইছে? হ্যাঁ, আপনার মা কি কইছে? আপনার আমার মা কইছে আমার আয় কইছে রড দিয়ে বাড়ি দিবে, চিল্লি দিলে। কতজন আছিল? এই সংখ্যা 2 জন ছিল, একজন ছিল একটু লম্পা টম্পা করে, আর একজন ছিল বাট্টি করে প্যান্ট ঠিক ওয়াটার প্যান্ট ছিল। কি জায়গা ধরে? কোন জায়গা ধরে? এটা নতুন পল্লী, অবশ্যই নতুন পল্লী। কি নাম বাড়ি মালিকের? তাপস দেবনাথ। পুলিশ আইছে না ঘটনা? হ্যাঁ, পুলিশ আইছে। পুলিশ আইছিল। হ্যাঁ, সোমবার সকাল থেকে তেলিয়ামুড়া সড়কে বাস পরিষেবা বন্ধ রয়েছে। এর ফলে গত 2 দিন ধরে তেলিয়ামুড়ার সাধারণ যাত্রীরা দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি আগরতলা যাব। আগরতলা যাবেন? তো আপনারা গাড়ির জন্য অপেক্ষা করতেছেন নাকি? গাড়ি বাস নাই, এখানে কমান্ডার নাই, নেক্সট নাই, কোনো কিছুই নাই। ছোট গাড়ি আছে, তারা রিজার্ভ চাই, প্রচুর দাম চাই। রিজার্ভ যাইতে চায় নাকি? ছোট গাড়ি যার জন্য অসুবিধা হইতেছে। এই ঘন্টার কোনো বাস দেখছেন না? না না, কোনো বাস নাই, কোনো ছোট গাড়ি বলতে ম্যাক্স ট্যাক্সি এগুলোও না। যারা মানে বাসের যারা আছে কর্মীরা, বাসের চালক বা অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে কথা কইছেন নি বা জানতে চাইছেন নি কি কারণে বন্ধ? কেউ আইছে না বা জানেননি কি কারণে বন্ধ বা কি কারণে? এসব জানবো না, আগে থেকে জানতেন না? না, আগে থেকে। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি মোরছড়া। এখন যদি বাস না পান বিকল্প কি করবেন? আমাদের যাওয়া আসা প্রবলেম হচ্ছে, রানিং করবো, 1 ঘন্টা ধরে ওয়েট করছি। 1 ঘন্টা ধরে ওয়েট করছেন? আপনি আগরতলায় যাবেন? আগরতলা আমার আমি সিভিল লাইনে রয়েছি, আমার কাজের ক্ষতি আছে, এই জন্য আমার কাজের ক্ষতি হচ্ছে। আমার আরেকজন যাওয়ার দরকার ছিল, অফিস থেকে ফোন করে যেতে পারছেন, এই প্রবলেম পড়ে যাচ্ছে। কবে থেকে বন্ধ আছে কিছু কি জানেন? এটা জানি না, আমি সকালে যাচ্ছি, এখন বাস চলবে না, এখন গাড়ি যাচ্ছে না। মানে ওদের সঙ্গে কি মানে যারা বাসের চালক আছে বা যারা আছে তাদের সঙ্গে কি কথা বলেছিলেন আপনারা? কথা বলেছিলেন, লোকাল লোককে আমি জিজ্ঞেস করলাম, দাদা গাড়ি চলছে না কেন? বলছে আগরতলা এবং গাড়ি বন্ধ আছে। মানে রিজন কিছু বলেছে কি কি কারণে বন্ধ? না না, মানে মোট কথা আপনাদের খুব অসুবিধা হচ্ছে, যাওয়া আসা অসুবিধা হচ্ছে। কি কারণে মূলত আমরা গাড়িটি বন্ধ রাখছি? আমরা দীর্ঘদিন ধরে যে টমটম এবং পারমিট বিন, মারুতি গাড়ি এবং অটো, তেলিয়ামটো, আগরতলা তেলিয়ামটো, খোয়াই তেলিয়ামটো, অম্পি, মানে বিভিন্ন রুটে আমরা তেলিয়ামট থেকে যতগুলো রুটে আছে সমস্যা করতেছে। কারণ আমরা যে কমার্শিয়াল গাড়িগুলো আছি, আমরা গাড়ি নিয়ে সেটা আজিরা পাইতেছি না, মালিকরা পাইতেছি, তেলের বেশি হইতেছে না। আমরা দীর্ঘদিন এটা আমরা BMR সংগঠন মারফত আমরা প্রশাসনটা জানানো হয়েছে, প্রশাসন এটার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হইতেছে। এবং ইদানিং কালে যে ইলেকট্রিক টমটমগুলি দিতেছে গভর্নমেন্ট, এটা গেলে আমার থেকে আগরতলা এটি আরো অতিরিক্ত যন্ত্রণা বুক করতেছে। তার কারণে আমরা অনেক থেকে বন্ধ রাখছি। কবে থেকে বন্ধ রাখছেন? এই তো গতকাল থেকে। আর এবং তারা কিছু করলে তারা বিভিন্ন রাজনৈতিক দাদাগিরি আলাপ সালাপ করে, উল্টা আরো মারপিট করে শ্রমিকরা উপরে। তারা বলতে এই তো পারমিট বিন গাড়িগুলি আছে বা টমটমগুলি আছে, মানে বিভিন্ন নিজের মধ্যে সমস্যা হয়ে দাঁড়াইতেছে। তার কারণে আমরা চাইতেছি প্রশাসন যেন এটা অতি সত্বর
উদ্যোগ নেয় আর কি। এবং আপনারা সাংগঠনিক স্তরে কি মানে কথাবার্তা করছেন? হ্যাঁ, সাংগঠনিক স্তরে কথাবার্তা চলতেছে, আগরতলা কথা চলতেছে, এখন বর্তমানে মিটিং চলতেছে আগরতলা। তারপর আমরা চাইতেছি প্রশাসন যাতে এটা উদ্যোগ নেয় দ্রুত। এটা কি রাজ্যব্যাপী আপনারা বাস বন্ধ রাখছেন নাকি রাজ্যের কোনো কোনো স্থানে? না, আমরা তেলিয়ামুড়া টু আগরতলা বর্তমানে আমরা এই রুটটা যেহেতু চলতেছি, আমরা এই রুটটা সীমিতবদ্ধ আছে। খোয়াই রোড কি খোলা আছে? হ্যাঁ, খোয়াই রুট খোলা আছে, মানে শুধু আগরতলা টু তেলিয়ামুড়া? আগরতলা টু তেলিয়ামুড়া। অমরপুরের গাড়িও বন্ধ? খোয়াই লালটিলা এলাকায় এক ইটভাটায় এক মহিলার মৃতদেহ উদ্ধার, পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ। মঞ্জু মুন্ডা কেমনে মরছে দেখি? বাড়ি কালকে আমার বোন গেছিল আপনার বাড়িতে কাপড় উপর আনবো কয়া, আর সন্ধ্যার সময় আইছে, আয়া ফোন কইরা কয় দিদি আমার দুইজন মিলা মারতে আছে, অদূরে কইছে আর ফোনটা কাইটা দিছে। কটার সময়? 9টার সময় ফোন করছে। কারা কারা মারছে মনে? আমি তো জানি না, সামনে আসলাম না, আমি ঘরে আসলাম, ফোন করছি, এই সময় কইছে দিদি আমার দুইজন মিলা মারতে আছে। আরেকটা বউল হয়েছে, জামাই নিয়ে আরেকটা বউল হয়েছে। তারপরে আমার কয় দিদি আমার দুইজন মিল্লা মারতে আছে, কয় বউ আর তার হাজবেন্ড মিল্লা। ওই আরেকটা ছোট বউ আছে এটা। পরে ফোন কাইটা দিছে লগে লগে। পরে কতদূর আগে আমি ফোন করছি, এই সময় কয় ঘুমাইছে কয়া। তো আমিও কইছি ঘুমাইছে থাকুক, কিছু হইতো না, এখন থাকুক, এখন মনে ইয়ে হয়েছে না। কয়া এর পুলা ডরাই, এর পুলারে কয়া তোমার পুলা কালকে যাইব, এই কথাও কইছি। পরে ফোনটা কাইটা দিছে এই সময়। আর পরে সকালে 4টার কত জানি বাজে, এই সময় হবে ফোন কইরা কয় ঘুমাইছে, উঠে না। পরে আরেকটু পরে ফোন করছি আমি, পরে ওই ফোন করছে, কয় হ্যাঁ তো নাই, কয়া দিছে আমার বোনটা কালকে গিয়ে আইছে, আর কেমনে রাত্রে আমার বোনটা মরব। আপনার বোনের নাম কিটা? বোনের নাম কিটা দিদি? আপনার বোনের নাম কিটা? কিটা? আর তার স্বামীর নাম? মোহনপুরের বোয়ালিয়াতে রাস্তায় মহিলাকে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাই কাণ্ডের ঘটনাতে সোমবার 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেন সিধাই থানার পুলিশ। আমাদের কাছে আজকে একটা কমপ্লেন আসে যে গত 24 তারিখ দুপুর 11টা 11:30 দিকে প্রায় একজন অনিতা গোপ নামে একজন বোয়ালিয়ার একজন ভদ্র মহিলা যখন রাস্তা দিয়ে পাশ হয়ে একটা নিজের কাছে যাচ্ছিল, তখন পিছন দিক থেকে একটা NS বাইক 400 করে দুজন যুবক তারা পিছু ধাওয়া করে এবং একটা ছুরি দেখিয়ে ওনার কাছ থেকে ওনার মোবাইলটা ছিনিয়ে নিয়ে যায়। তারপর পরবর্তী সময়ে আরও দুপুরের দিকে আরেকটা আমার ইনফরমেশন আসে যে নতুন বাইপাস এরিয়া থেকে আরেকটা সেম মোডাস অপারেন্ডিতে আরেকটা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তো সেই অনুসারে আজকে আমরা একটা কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করে আমাদের টিম গঠন করি। টিম আমাদের রেড করি। আমরা রেড করে সুবল সিং এরিয়ার কাছে একটা 2 ঘুরিয়া এবং চৌধুরীপাড়া এই বালুরবন এই দুইটা জায়গা থেকে আমরা 2জন লোককে আমরা শনাক্ত করি এবং বাইকটা সহ 2টি মোবাইল সহ আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই। যাদের আপনারা আটক করতে সফল হন তাদের নাম এবং বয়সটা একটু বলবেন। এদের মধ্যে একজনের নাম হচ্ছে খাসরাং দেববর্মা, ওর বয়স 19। আরেকজনের নাম হচ্ছে মিহির দেববর্মা, ওর বয়স 18+। স্যার তদন্তে মানে কি মনে করছেন, তারা কি পূর্ব এরকম ঘটনা সংঘটিত করেছে? হ্যাঁ, আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন আনডকুমেন্টেড কেসও হয়, যেগুলি আমরা তদন্ত করে দেখছি যে ওরা ওই প্রিভিয়াস কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা, আমরা এটা তদন্ত দেখছি।
একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া নিয়ে প্রতারণার অভিযোগ রাজধানীর জেল রোড স্থিত ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। তীব্র ক্ষোভ প্রকাশ করে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম কি কারণে আছে এখানে ও ক্লাস 11 এর অ্যাডমিশনের ব্যাপারে আছে। পরে তারা মেরিট লিস্ট বার করে দিয়েছে। ফার্স্ট কাউন্সিলিং আছিল 23 আর সেকেন্ড কাউন্সিলিং 27 তারা আয়ও পাইব কইছে। লিস্টে যারা আছে তারা আয়ও পাইব কইছে। পরে এখানে তারা কইয়া দিছে স্টুডেন্ট বেশি কাট অফ কম পাইব নাইলে না কইয়া দিছে। আজকে লাস্ট অপশন আছিল এটা। আর তো অন্য যদি তারা আগে থেকে কইলে আমরা অন্য স্কুলে চেষ্টা করতে পারলো, কিন্তু তারা তো আজকে জানে কিছু হতে করে আজ অন্য স্কুলে অলরেডি ক্লোজ। এটাই লাস্ট অপশন। আমরা যা হোক এখানে পাইতে লাগবো, কারণ তারা মেরিট লিস্ট বার করছে। এটা রুল আসলো, মেরিট লিস্ট বার করলে এটা দেওয়ান লাগবে, রুল আছে সিবিসিতে। দেয়ার ইজ নো মেনশন যদি মেরিট লিস্ট বার করলে দিতেই লাগবে। এটা আমি চাই আজকে যেমনি হোক যারা লিস্ট পাইছে তারা দিতে লাগবে। তুমি কাল জন্য আসছে? আমি আমার বোনের জন্য। কোন ক্লাসে? আমি 12 পাস আউট। আচ্ছা, তোমার নামটা? আমার নাম দরবাজি রিয়াং। বাড়ি ধর্মনগর। কি হয়েছে ঘটনাটা? আজকে ব্যাপার হচ্ছে আমরা মেয়ের ভর্তি করতে পারছি আর আজকে 11টার সময় টাইম দিচ্ছি। আমি এখানে আরও 50 জন বা 100 জনের মতো আছে, কিন্তু এরা যে লিস্ট দিচ্ছে এটা জেনারেল লিস্ট, কিন্তু দৌড়ের কথা এটা মেরিট লিস্ট। মেরিট লিস্ট 23 তারিখে একটা দৌড়ের কথা আর 23 তারিখে একটা দৌড়ের কথা। এটার উপরে কাউন্সিলিংয়ের পরে এরা ভর্তি করবে। আজকে ভর্তি করানোর কথা আছে, কিন্তু আমরা আইসি করে থাকি এটা ক্লোজ হয়ে আছে। এরা বলে কাউন্সিলিং শেষ। আচ্ছা, এই আমাদের তো আমরা অনেক স্কুলে যাবো। আমি একটা না আরও অনেকে আছে। কোন স্কুল এটা? এটা হচ্ছে ক্ষুদিরাম। আচ্ছা, এখন আপনারা কি চাইতেছেন? আমরা করতে হয়েছে যে যেহেতু এরা লিস্ট দিছে সেই অনুযায়ী আমরা ভর্তি করানোর একটা ব্যবস্থা করে দেবো। মেরিট লিস্ট কইছিল? মেরিট লিস্ট দিছই না এরা। আচ্ছা, যেটা নিয়মে মেরিট লিস্ট দেওয়ার কথা, এরা জেনারেল লিস্ট দিয়ে দিছে। জেনারেল লিস্ট দেখে তো আমরা মনে করছি যে আমরা মেয়েরা ভর্তি পাইছে, নাম আছে যেহেতু, কিন্তু ওনা আইসি করে এরা বুঝেছে এটা জেনারেল লিস্ট। মেরিট লিস্ট দিছই না। নিয়মে আমরা যে ফর্ম ফিল আপ করানোর সময় যে নিয়মটা দিছে জেনারেল লিস্ট না, এটা মেরিট লিস্ট দিব। এখানে লিস্ট দিছে তারা আমরা যখন 23 তারিখ আইছি আমাদের দরকার বলেছে ডেট পার ওইটা তো করে নাও না। আমি 100 পর্যন্ত কাউন্সিলিং করাবো। আমরা কইছি 101 থেকে আজকে শুরু করব 27 তারিখ। এটা জানিতে লিস্ট দিছে তারা 21 তারিখে লিস্টটা বাড়ি ওইটা 23 তারিখ করাবো। আর 24 তারিখ যেটা বাড়ি ওইটা 27 তারিখ করাবো। আমি যখন মেমোরি দিয়েছি মেমোরি বলছে যে 24 তারিখ নাও বাড়ি করাবো। ওই লিস্টটাই আজকে শুরু করব, মানে 100 করার থেকে আজকে শুরু করব। তারা আজকে শুরু করব না, তারা বলেছে সায়েন্স গ্রুপ। কি কথা ছিল? প্রথম তো 100 জন কইছে তারা ওই দিন করায়, মানে 100 জন জেনারেল না মেরিট লিস্ট বলুন সব মিলে। আচ্ছা, সব মিলে গেছে তারা ওই দিন 100 জন করাইবো। 100 পর থেকে আজকে শুরু। আর তারা হচ্ছে আজকে 80 জন তারা হয়ে গেছে কোটা। 80 জন তারা হইলে তারা এতদিন লিস্ট দেওয়ার দরকার আছে? এতে 80 জনের ভিতরে তারা 120 জন নিত। 80 জনের ভিতরে এতদিন লিস্ট দিয়া আমরা শুধু আইন না কোনো ইয়ে করার দরকার আছে। আমরা তো হয়ে গেছি এখানে নাম পাই। প্রিন্সিপাল কি কইছে? প্রিন্সিপাল আমাকে তারা 80 জন তো এখন আজকে আর নিত না। তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা আচ্ছা আচ্ছা। পণ্ডিত জওহরলাল নেহেরুর 61তম প্রয়াণ বার্ষিকী প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হয় প্রদেশ কংগ্রেস ভবনে। প্রথম প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন পণ্ডিত জওহরলাল নেহরুর আজকে পুণ্যতিথি। এই দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার প্রতি
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আমরা এই রাজ্যবাসী সহ দেশবাসীর কাছে ওনার যে দেশের জন্য একজন আধুনিক ভারতের যিনি স্রষ্টা, স্বাধীনতা এবং সংবিধান গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার যিনি ছিলেন মূল কাণ্ডারি, এই দেশের জনগণ আজকে ওনাকে স্মরণ করে বর্তমান ভারতবর্ষের যে গণতন্ত্রের প্রতি যে সরকারের অনীহা, সংবিধানের প্রতি যে ধরনের অন্যায় আচরণ, অনৈতিক আচরণ, সারা দেশের মানুষ যে অস্থিরতার মধ্যে দিয়ে যখন দিন যাপন করে, তখন প্রয়াত এই জওহরলাল নেহরুজির কথা আমরা স্মরণ করি, যিনি ছিলেন এই গণতন্ত্রের বা লোকতন্ত্রের প্রেরণার স্রোত। ওনার শান্তির বাজারে দুই ঠিকাদারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন শান্তির বাজারবাসী। বলেছে ওর থেকে মানুষে অনেকে টাকা ডিমান্ড করেছে বা ওর বাড়িঘর ভাঙা, মানে যত রকমের অভিযোগ সে এনেছে, ও শান্তিবাজার আসুক, এসে এখানে সবার সামনে বসুক, সবাইকে বলবো আপনারাও থাকবেন, মিডিয়ারও থাকবেন, ও এখানে প্রমাণ করে দিক ওর কাছে কে টাকা চেয়েছে, কে ওর বাড়ি ভেঙেছে, কে ওর বাবাকে মেরেছে। এগুলি ও না আসলে তো হবে না, ও আগরতলা বসে বসে সাংবাদিক সম্মেলন করলে আর ফেসবুক চালিয়ে তো লাভ হবে না, ও এসে তো এটা প্রমাণ করতে হবে। আমরা ওইটা চাই, ও শান্তিবাজার আসুক, এসে আমরা ওকে জিজ্ঞেস করবো যে কি আসলে কি হয়েছে। আমরা যারা সিনিয়র আছি ওরা বসে আমরা এটাকে সুরাহা করবো, ও আসুক শান্তিবাজার। কালকে আমরা দেখেছি একটা সাংবাদিক সম্মেলন করেছেন সুব্রজিৎ পাটারি এবং কি মিত্র বলে ওকে, প্রশান্ত মিত্র, সম্পূর্ণ ভিত্তিহীন। তারা যখন ঠিকাদারি কাজ করে সেই কাজের কারোর থেকে ইট এনেছে, পাথর এনেছে, কারোর থেকে বালু এনেছে, তাদের টাকা দিচ্ছে না। তো টাকার জন্য ওদেরকে প্রেসার দেওয়া হয়েছে, সেই জন্য ও মিথ্যা অভিযোগ করে আমাদের দলকে কালিমা লিপ্ত করার জন্য এবং আমাদের সংগঠনটা যাতে আগামীতে এগিয়ে যেতে না পারে সেই কালিমা লিপ্ত করার জন্য সে এইসব অভিনয়গুলো করছে। কিন্তু ওর ইতিহাস তো আপনারা শুনেছেন, আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছে, শুনেছেন, সে মিথ্যা একটা অভিযোগ বলেছে। সে এর বাবারে নাকি দোকান বন্ধ করে দিয়ে বাবার থেকে দোকান লুটপাট করা হয়েছে, বাবার থেকে নাকি 50,000 টাকা না কত টাকা নিয়েছে সে বলেছিল, কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। ওর বাবাকে যদি আপনারা একটু জিজ্ঞাসা করেন তাহলে সম্পূর্ণ সত্যতা জানতে পারবেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। যে যারা এইসব অপকর্ম করতেছে, যারা দলকে কালিমা লিপ্ত করতেছে, যারা মিথ্যা অপপ্রচার করতেছে, তাদেরকে আইনানুগ সাজা দেওয়া হোক। মঙ্গলবার দুপুরে বিশালগড় চৌমুহনী সংলগ্ন সড়কে প্রচন্ড রৌদ্রের তাপমাত্রার ফলে সানস্ট্রোক হয়ে আহত হয় বাবলি দাস নামে এক মহিলা। মাথা
মাথা ঘুরে পড়ছে, এমনি কোনো কিছু না তো? বিশাল করে ফায়ার স্টেশনে একটা স্পেশাল খবর আছে যে চৌমুনিতে একজন লোক ইঞ্জিন অবস্থা হয়ে গেছে। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা গেলাম, গিয়ে দেখলাম যে একজন মহিলা সানস্ট্রোক ফিজিক্যালি ইলনেস অসুস্থ হয়ে রয়েছে। আমরা রেস্কিউ করছি, রেস্কিউ করার পরে বিশাল সব হসপিটালে পৌঁছে দিচ্ছি। নাম পরিচয় কোনো কিছু পাওয়া গেছে। বাবলি দাস, বয়স 23। কি হয়েছে মূলত ঘটনাটা কি হয়েছে? সম্ভবত গর্ভ থেকে লেগে বলেছে সানস্ট্রোক। টিবি জেইই ফলাফল প্রকাশ হলো। ওয়েবসাইটে ফলাফল প্রকাশ হয়েছে, জানান টিবি জেইইর চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল। গ্রুপে প্রথম স্থান দখল করেছে দীপজয় দাস, রোল নাম্বার 0137। সে জেএনবি নর্থ ত্রিপুরা স্টুডেন্ট। সেকেন্ড প্লেস দখল করেছে ত্রিশোতা দাস, রোল নাম্বার 2667, হিন্দি স্কুলের স্টুডেন্ট। অ্যান্ড থার্ড প্লেসে আছে অর্ণব নাথ, রোল নাম্বার হলো 0298, সে জেএনবি খেরেঞ্জুরির স্টুডেন্ট। এই হলো পিসিএম গ্রুপ। অ্যান্ড পিসিবি গ্রুপের জন্য প্রথম স্থানে আছে অনন্যা দেবনাথ, শ্রীকৃষ্ণ মিশনের স্কুলের স্টুডেন্ট। সেকেন্ড পজিশনে আছে সত্যদীপ পাল, শিশু বিহার স্কুলের স্টুডেন্ট। অ্যান্ড থার্ড পজিশনে আছে দেবপ্রসাদ সাহা, সেও শ্রীকৃষ্ণ মিশন স্কুলের স্টুডেন্ট। এই হলো প্রথম তিনটা প্লেস। আর রেজাল্ট ডিটেলস তো আমরা 4টার পর থেকে সবার জন্য মানে উন্মুক্ত হয়ে যাবে, স্টুডেন্ট লগ ইন করে ডিটেলসটা দেখতে পারবে। এদের কন্ট্যাক্ট ডিটেলসটা আমাদের কাছে আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। পিসিএম গ্রুপের হলো দীপজয় দাস, দীপজয় দাস, ত্রিশ্রোতা দাস সেকেন্ড, and Arnav Nath third for PCM group. PCB গ্রুপের জন্য অনন্যা দেবনাথ ফার্স্ট, সত্যদীপ পাল সেকেন্ড, and দেবপ্রসাদ সাহা থার্ড প্লেস। আসলে এখানে পাশের হারের ব্যাপারটা তো মানে র্যাঙ্ক অনুযায়ী হবে, যারা পরীক্ষা দিয়েছে সবার র্যাঙ্ক আমরা পাবলিশ করব। সবার র্যাঙ্ক মানে সবাই কোয়ালিফাই করেছে, মেরিট লিস্ট বেরবে আর কি। যে প্রথম দিকে থাকবে সে বেটার চান্স পাবে, যে শেষের দিকে থাকবে যে পরীক্ষার্থী যারা অ্যাপিয়ার করেছিল সবার নামে আমরা পাবলিশ করি, প্রতি বছরই আমরা সবার নাম পাবলিশ করি। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, আপনারা দেখবেন এই ডাটা শিটটা আপনাদেরকে আমরা দিয়ে দেবো। শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর 10 নং পাড়া এলাকার এক 14 বছরের নাবালক মলয়নগর বোনের বাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় গতকাল সকালে। আজ সকাল পর্যন্ত কোনো খোঁজ খবর পায়নি। এই নিয়ে গতকাল রাতে শ্রীনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। বয়স 14 বছর। কালকে বোনের বাড়িতে যাওয়ার কথা ছিল, সে প্রায় সকাল 9টার সময় বেরিয়েছে। আর রাত্র সারা রাতেই আমরা খোঁজাখুঁজি করেছি, থানাতেই জিডিএনটি করেছি, কিন্তু এখন অবধি ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। যদি একটু মানে খোঁজ পেয়ে থাকেন তো আমার ফেসবুকে বা নাম্বার দেওয়া আছে, দয়া করে আমাদেরকে কল করবেন। সে বাড়িতে কোনো ঝামেলা না, কিছু না, ওই বোনের বাড়িতে যায় মাঝে মধ্যে। কোন জায়গায় যেতে আসে? মলয়নগর। ডিস্টেন্সও বেশি না, কিন্তু এর মধ্যেই মানে আর ঘরের মধ্যেও বলে গেছে যে বোনের বাড়ি যাবে, এতটুকুই। খোঁজাখুঁজি অনেক খোঁজাখুঁজি করছেন আপনারা? হ্যাঁ, আমরা সারা রাত খোঁজাখুঁজি করেছি, থানাতে জিডিএনটি করেছি, তারপরে আমি ফেসবুকেও আপলোড করেছি, কিন্তু কোনো জায়গাতেই আর পাওয়া যাচ্ছে না।
কি নাম আপনার ছেলে? আমাদের ছেলের নাম সমদীপ ব্যানার্জি। মানে পড়াশোনা করেন এমনিতে? না, পড়াশোনা করে। বয়স কত? বয়স 24। আপনার এই জায়গাটার নাম কি? আনন্দনগর 10 নম্বর পাড়া। আপনার নাম কি? আমার নাম শম্ভু ব্যানার্জি। কি কি বাড়িছে আপনার? মা আমি বুদ্ধির বাড়ি যাই, আমি আজ খাইতাম না, আমি কদিন থাকুন। এরপরে যে ওর বাবার দ্বারে আরেকজনে ফোন করছে করে দিয়ে সেটা 8টার সময় এসে বলে দিয়ে সেটা আমরা কইছে এত গেছে না। এরপরে যে ওই চাকুরি করতেছে। কোন জায়গায় যেতে আসলো বোনের বাড়ি? মানে কি করে আপনার ছেলে এমনিতে? এমনি কিছু করেন। বয়স কত? নাম কি আপনার ছেলে? সমুদ্র ব্যানার্জি। কি মনে হচ্ছে কি কারণে বাড়ি থেকে গেছে? এমনি কোনো ঝগড়া রয়েছে না, সকালবেলা ভাত খাইছে, খাইয়া সেটা ওই বাইরেছে। বা কারোর সাথে গেছে, কোনো খোঁজ খবর আপনার পাইছেন? মানে চলতো কার সাথে বেশি? চলতো দুটো বাচ্চা লাগে, সারা লোকই চলতো, সারা কেউ লোকে চলতো না। পুলিশের গেছেন, পুলিশ কি কইছে? তারা এফআইআর করা হয়েছে, তারা কইছে সব জায়গাতেই। অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মূলত আজকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি দুটো বিষয় নিয়ে। তো আপনারা হয়তো বা বিষয়ে অবগত আছেন যে গত মাসে লাস্টের দিকে, 30 তারিখের দিকে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম প্রেস ক্লাবে, আমাদের অপটোমেট্রি ডে উপলক্ষে সেদিন ছিল। তো ওটার মধ্যে আমরা মূলত সরকারের কাছে দাবি রেখেছিলাম যে আমাদের যে অপটোমেট্রিস্টের ভ্যাকেন্ট পোস্ট আছে ওইটা পূর্ণ করার জন্য সরকারের কাছে আবেদন করেছিলাম। তো সেই অনুপাতে আমরা তার আগেও আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমাদের সেক্রেটারি স্যারের কাছে, হেলথ সেক্রেটারি স্যারের কাছে। তো ডেপুটেশন দেওয়ার পর আমরা 15-20 দিন আগে আমরা যেটা সুখবরটা পেলাম সেটা হলো যে আমাদের রাজ্য সরকারের অধীনে প্রায় 19খানা পোস্ট নতুন করে ছাড়া হয়েছে। তো যেটার মধ্যে আমরা যে অপটোমেট্রিস্ট বেকার ভাই বোনেরা আছে অনেকেই উপকৃত হবে বলে আমি মনে করছি। কিন্তু এখানে সরকারকে এটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হবে আমাদের। পাশাপাশি আরেকটা ব্যাপারে সরকারকে অবগত করার জন্য আমরা চেষ্টা করব, যেটা হলো আমাদের বর্তমানে যেটা আছে 19 জন অপটোমেট্রিস্ট রাজ্য সরকারের অধীনে আছে এবং জাতীয় স্বাস্থ্য মিশনের আন্ডারে 20 জন অপটোমেট্রিস্ট বর্তমানে চাকরিধীন আছে। তো যার ফলে 25 জন আর 25 জন যদি আমরা ধরি তাহলে এখানে 50 জন অ্যাসিস্ট্যান্ট বা অপটোমেট্রিস্ট বা অপথলমিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত আছে। কিন্তু আমরা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডাটাটা আছে ওটা যদি ধরি প্রতি 20,000 জনে একজন অপটোমেট্রিস্টের দরকার। তো সেই অনুপাতে আমরা যে ত্রিপুরা রাজ্যের বাসিন্দার আমরা যে আছি 37 লক্ষ বা তার অধিক, সেই অনুপাতে যদি আমরা ধরি তাহলে আমাদের প্রায় রাজ্যে 200 জনের মতন অপটোমেট্রিস্ট বা অপথলমিক অ্যাসিস্ট্যান্টের দরকার। তো সেই অনুযায়ী আমরা যদি দেখি ত্রিপুরা রাজ্য সরকারের আন্ডারে আরও 175 জনের মতন অপটোমেট্রিস্ট বা অপথলমিক অ্যাসিস্ট্যান্টের ঘাটতি রয়েছে। তো তার জন্য সরকারের কাছে আমার একান্ত এবং বিনম্র নিবেদন যে যদি আরও কিছু নতুন পোস্ট ক্রিয়েট করে আমাদের অপটোমেট্রিস্ট ভাই বোনেদের যদি কাজ করার যদি সুযোগটা করে দেওয়া যায় তাহলে হয়তো বা রাজ্যবাসীরা কিছুটা হলেও উপকৃত হবে বলে আমি মনে করছি। আর আমরা অল ত্রিপুরা অপটোমেট্রিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি এবং পাশাপাশি আমরা এটাও জানাতে চাই যে কিছুদিন পূর্বে আমরা আরও একটা সুখবর জানতে পারি যে সফেদ যে আমাদের যে রিক্রুটমেন্ট বোর্ডটা আছে ওটার আন্ডারে আপনার আরও 20 জন অপথলমিক অ্যাসিস্ট্যান্ট পদ ছাড়া হয়েছে, যেটা জাতীয় স্বাস্থ্য মিশনের আওতাধীন। তো সেটার জন্য আমরা রাজ্য সরকারকে পাশাপাশি আমাদের যে জাতীয় স্বাস্থ্য মিশনের যে আধিকারিক আছেন ওনাকেও আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ স্টেপটা নিয়ে আমাদের যে অপটোমেট্রিস্ট বেকার ভাই বোনেরা আছে তাদের পাশে সহায়তা করার জন্য আর কি। তো মূলত আমরা এই বিষয়টাই মেইনলি করতে চাচ্ছি।
পাশাপাশি আরেকটা যেটা হলো 2020 সালের সেপ্টেম্বর মাসের 17 তারিখে এনডিপিএস কেসে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল ডিস্ট্রিক্ট সেশন কোর্টের আজ। বাবুলরাম শব্দ করে কথা কইয়া গত 17/9/2020 ইংরেজি তারিখে চুরাইবাড়ি থানা কর্তৃপক্ষের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে একজন লোক আসাম থেকে ত্রিপুরার দিকে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম নিয়ে ঢুকছে এবং সেই হিসাবে পুলিশ খাদিমপাড়া এরিয়াতে ওই লোকটাকে ধরার জন্য ছিল এবং লোকটা যখন ওই জায়গাতে আসে তখন ওকে ধরা হয় এবং সেই অনুযায়ী প্রসেসিং যা ছিল অ্যাজ পার এনডিপিএস অ্যাক্ট সব কিছু করার পরে তাকে সার্চ সিজার করে তার কাছ থেকে যে লোকটা যাকে ডিটেইন করা হয় তার নাম জানা যায় যে বদরুল হক, তার বাড়ি পাতারকান্দি থানার অন্তর্গত বাংলাটিলা একটা জায়গা যেটা কানাইবাজার এরিয়াতে, এবং সেই অনুযায়ী পুলিশ যে সিজ করে তার কাছ থেকে দুটো প্যাকেটের মধ্যে 12 গ্রাম করে টোটাল 24 গ্রাম ব্রাউন সুগার সিজ করে এবং এই বিষয় নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রি হয় যেটা চুরাইবাড়ি পিএস কেস নম্বর 23/2020 আন্ডার সেকশন 22B অফ দ্য এনডিপিএস অ্যাক্ট। এবং এই কেসের রেজিস্ট্রির পরে বিনোদ বিহারী দেববর্মা এই কেসের তদন্তভার নেন এবং টোটাল কেসের মধ্যে সাক্ষী, তারপর যে কন্ট্রাব্যান্ডগুলো সিজ করা হয় এফএসএল এ পরীক্ষা করে রিপোর্ট সাবমিট করে ফাইনালি চার্জশিট দেওয়া হয়। এই কেসটা যখন ট্রায়ালে উঠে, ট্রায়ালে আমাদের কোর্টে স্পেশাল এনডিপিএস 3/2021 এই কেসে রেজিস্ট্রি হয় এবং বদরুল হকের এগেইনস্টে প্রসিকিউশন তরফে আমি মামলাতে টোটাল 10 জন সাক্ষী এক্সামিন করি। আর্গুমেন্টে তার এগেইনস্টে যথেষ্ট প্রমাণ ছিল। আর্গুমেন্ট শেষে আজকে আমাদের স্পেশাল জাজ শ্রী অংশুমান দেববর্মা বদরুল হককে এই কেস প্রমাণ হওয়ার কারণে 10 বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে 1 লাখ টাকার জরিমানা অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এই মামলা নিষ্পত্তি করেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিনা। চলে যাচ্ছি